হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। এই সপ্তাহের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঠিক আগের ক্লাসের মতোই প্রথমে ক্লাসটা খুব ভালো করে দেখে নেবে, তারপরে আমি যে পয়েন্ট আন্ডারলাইন করে দেবো সেগুলো নোট ডাউন করে নেবে, তারপরে সবার শেষে আমরা কিছু কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে দেখে নেবো রিলিফ, একটা নতুন স্কিম লঞ্চ করা হয়েছে। তার ফুল ফর্ম আগে আমরা দেখে নেবো, রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফেসিলিটেশন। কাদের জন্য স্কিম লঞ্চ করা হয়েছে? ভারতীয় রপ্তানি কারকদের জন্য। তার কারণ এই যে যুদ্ধ চলছে সেই কারণে রপ্তানির সময় যদি তাদের মালপত্র ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে সরকার হেল্প করবে, আর্থিক সাহায্য করবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক এই বিশেষ প্রকল্পটি অনুমোদন করেছে। কেমন এই স্কিম? এটি এক্সপোর্ট প্রমোশন মিশন ইপিএম এর অধীনে একটি সময়োপযোগী আর্থিক ঝুঁকি প্রশমনমূলক প্রকল্প, যেটা বললাম যে আর্থিকভাবে সরকার সাহায্য করবে যদি সেই রপ্তানিকারক এর কোনো ক্ষতি হয়। বাস্তবায়ন কারা করবে? এটি ইসিজিসি লিমিটেড অর্থাৎ এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া, এদের দ্বারা পরিচালিত হবে এই নতুন স্কিম। মূল লক্ষ্যটা কি? রপ্তানি খরচ বৃদ্ধি ও লজিস্টিক্স ঝুঁকি থেকে বিশেষ করে এমএসএমই রপ্তানিকারকদের সুরক্ষা দেওয়া। আর্থিক ক্ষতি বা যুদ্ধের কারণে লজিস্টিক্সে বেশি খরচ হচ্ছে সেই সব ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেওয়া। নেক্সট, ফ্লোটিং লিডার বয় সিস্টেম কোথায় লঞ্চ করা হয়েছে তার আগে দেখিয়ে দিই এই ছবিটা। সমুদ্রের জলের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। কি কাজ? সমুদ্রপৃষ্ঠে বাতাসের গতিবেগ ও অফশোর উইন্ড এনার্জির সম্ভাবনা খতিয়ে দেখতে এই নতুন অত্যাধুনিক ভাসমান প্ল্যাটফর্মটি লঞ্চ করা হয়েছে। প্রস্তুতকারক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি, এনআইওটি শর্ট ফর্মটা মনে রাখতে হবে, লঞ্চ করেছে। কি নাম? LIDIR, লিডারের ফুল ফর্ম মনে রাখতে হবে, লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটি একটি অপটিক্যাল রিমোট সেন্সিং প্রযুক্তি। সমুদ্রের উপরে ভেসে থাকবে, 300 মিটার ওপর পর্যন্ত লাইট থ্রো করবে এবং বাতাসে যে পার্টিকেলস থাকে সেই পার্টিকেলসে ধাক্কা খেয়ে ওটা আবার রিটার্ন আসবে। তো সীমানাটা মনে রাখতে হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা পর্যন্ত বাতাসের ভার্টিক্যাল উইন্ড প্রোফাইল চেক করতে পারবে, পরিমাপ করতে পারবে। ভীষণ ইম্পর্টেন্ট এই হাইটটা। নেক্সট, প্রারম্ভ 2026। কি এই প্রারম্ভ? এই যে 1 এপ্রিল থেকে লঞ্চ হতে চলেছে যে নতুন আয়কর আইন 2025, সেই আয়কর আইন যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, তাদের পক্ষে যাতে বিষয়টা আরো সহজ হয়ে ওঠে, সেই কারণে এই নতুন এই প্রারম্ভ প্রকল্পটি লঞ্চ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে একবার সচেতন করা হবে। পুরো নামটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, মনে রাখবে, পলিসি রিফর্ম অ্যান্ড রেসপন্সিবল অ্যাকশন ফর মিশন বিকশিত ভারত। আর এর সাথে একটা নতুন ইম্পর্টেন্ট এডিশন হয়েছে, সেটা হচ্ছে যে কর সাথী। এটি একটি এআই চালিত চ্যাটবট যা করদাতাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দেবে। আর এর সাথে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ওয়েবসাইট 2.0, নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেটা অনেক সহজ এবং নেভিগেট করা অনেক সহজ। তো ওয়েবসাইট 2 এটা ইজিলি মনে থাকবে, কর সাথী এটা ইম্পর্টেন্ট হয়ে যায় বেশি, এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই নোট ডাউন করবে। নেক্সট, ন্যাশনাল ডেন্টাল কমিশন এনডিসি নতুন লঞ্চ করা হয়েছে। পুরনো যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া ছিল সেইটার বদলে নতুন এই ন্যাশনাল ডেন্টাল কমিশন লঞ্চ করা হয়েছে। কত তারিখে লঞ্চ করা হয়েছে? তারিখটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, সাল তো মনে থাকবে, তার কারণ 2026-এই লঞ্চ করা হলো রিসেন্টলি, মার্চ 19 মার্চ 2026-এ লঞ্চ করা হয়েছে। কাঠামো এর আন্ডারে 3টে সেকশন তৈরি করা হয়েছে, আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ডেন্টাল এডুকেশন বোর্ড, তারপরে ডেন্টাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড, আর এথিক্স অ্যান্ড ডেন্টাল রেজিস্ট্রেশন বোর্ড। ভীষণ ইম্পর্টেন্ট, এই 3টে একটি নোট ডাউন করতে হবে। নেক্সট, আইপিআই পাইপলাইন। এই পাইপলাইনকে পিস পাইপলাইনও বলা হয়। কেন বলা হয় আমরা এখনই জানবো, তার আগে জেনে নেবো যে এই পাইপলাইন কেন এখন নিউজে। তার কারণ এই যে গ্যাসের ক্রাইসিস শুরু হয়েছে, সেই কারণে এই পাইপলাইনটা আবার নিউজে দেখা যাচ্ছে। তো আমাদের একটু জেনে রাখতে হবে এই পাইপলাইন সম্পর্কে। এই পাইপলাইনটি ইরান থেকে ইন্ডিয়ায় আসার কথা ছিল, লেন্থ 2775 কিলোমিটার। এটি প্রথমে ইরান থেকে পাকিস্তান হয়ে ভারতে আসার কথা ছিল, যার মাধ্যমে গ্যাস আসার কথা ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাস্তবায়ন হয়নি। এটার ক্ষমতা ভারত ও পাকিস্তানের জন্য দৈনিক 60 MMSCMD গ্যাস সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল, প্রায় 21.9 BCM, বিলিয়ন কিউবিক মিটার। কিন্তু বর্তমান অবস্থায় কি আর কেমন অবস্থায় আছে? 2007 সালের পর থেকে এটা স্থগিত রাখা হয়েছে, এটার উপর আর কোনো কাজে হয়নি। নেক্সট, তাপি।
এটিও একটি পাইপলাইন, এটিও এখন বর্তমানে নিউজে রয়েছে। তার কারণ এই পাইপলাইনটি ওই যে আইপিআই এর পরিবর্তে ওর অল্টারনেটিভ হিসাবে এইটা সিলেক্ট করা হয়েছিল, এটার উপরে কাজ শুরু হয়েছে। তো এই যে আইপিআই প্রকল্প যেটা ছিল ওইটার পরে ভারত মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাসের উৎস ট্যাপ করার বিকল্প হচ্ছে এইটা টিএপিআই তাপি। আচ্ছা, এর লেন্থ কত? 1814 কিলোমিটার। আর কোন কোন দেশ থেকে এসছে? তুর্কমেনিস্তান থেকে, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে ভারতে গ্যাস আনবে এই পাইপলাইনটি। প্রতিষ্ঠা বর্ষটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়, 2010 সাল। ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নেবে। ক্ষমতা 33 বিলিয়ন কিউবিক মিটার। নেক্সট, স্টিল ফ্রিগেট তারাগিরি কোথায় লঞ্চ করা হয়েছে? তার আগে দেখে নেবো এই যে প্রজেক্ট 17A, এটা মনে রাখতে হবে, প্রজেক্ট 17A এর আন্ডারে এই নতুন শক্তিশালী স্টিল ফ্রিগেট লঞ্চ করা হয়েছে। এই যে তার ছবি, কোথায় লঞ্চ করা হয়েছে? বিশাখাপত্তনমে। ভীষণ ইম্পর্টেন্ট, বিশাখাপত্তনমে লঞ্চ করা হয়েছে, কিন্তু তৈরি করা হয়েছে কোথায়? মুম্বাইয়ের মাজাগন ডক শিপওয়ার্ডে তৈরি করা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো ফ্যাক্ট ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এটি জলপৃষ্ঠ, আকাশ ও জলের নিচের বহুমুখী যুদ্ধের জন্য সক্ষম, আর এতে 75% দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট। দিয়াগো গার্সিয়া দ্বীপ কেন নিউজে রয়েছে? তার কারণ হচ্ছে সেম যুদ্ধ। রিসেন্টলি এই দিয়াগো গার্সিয়া দ্বীপে ইউকে আর আমেরিকার একটা যৌথ ঘাঁটি ছিল, সেখানে এই ইরানের একটা মিসাইলকে হিট করেছে, সেই কারণে নিউজে এসেছে। তো আমাদের ওই যুদ্ধ সম্পর্কে তো জানতে হবে না, তবে দিয়াগো গার্সিয়া দ্বীপ সম্পর্কে আমাদের একটু জেনে রাখা দরকার। এই দ্বীপে অবস্থিত ব্রিটেন ও আমেরিকার একটি যৌথ সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হিট করেছে। কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত। এর কেমন টাইপের দ্বীপ? এটি প্রবাল দ্বীপ, আর এটি চাগোস দ্বীপপুঞ্জের বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। ভারত থেকে কতটা দূরে অবস্থিত? 1796 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায়, আর তানজানিয়া থেকে 3535 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। নেক্সট, স্পেস রিঅ্যাক্টর 1 ফ্রিডম, এই যে নতুন মহাকাশযান লঞ্চ করা হবে, কিন্তু এখন নিউজে কেন রয়েছে? তার কারণ এটি পৃথিবীর প্রথম নিউক্লিয়ার পাওয়ার্ড মহাকাশযান। ভীষণ ইম্পর্টেন্ট, যেটি নাসা লঞ্চ করতে চলেছে। এটি বিশ্বের প্রথম আন্তঃগ্রহ মহাকাশযান যা নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর, নিউক্লিয়ার ফিশন, ফিউশন কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। আর এর পেলোড ক্যাপাসিটি, মানে কি নিয়ে যাওয়া হবে? সাধারণত স্কাইফল নামক কিছু ড্রোন, যেগুলো ওই মঙ্গলের মাটিতে নামানো হবে বিভিন্ন রকম কাজের জন্য। লঞ্চের সময় 2028 সালের ডিসেম্বরের দিকে লঞ্চ করা হবে। কোন অর্গানাইজেশন লঞ্চ করবে? নাসা লঞ্চ করবে, সালটা মনে রাখতে হবে। আর কেমন শক্তি চালিত এই মহাকাশযান, এটা মনে রাখতে হবে। নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে এখানে। বায়ু 1 প্রকল্প কি? এই প্রকল্প একটি নতুন প্রকল্প ভারতীয় বায়ুসেনার, যেখানে হেলিকপ্টার চলন্ত অবস্থায় থাকবে, সেই সময় হেলিকপ্টার থেকে ড্রোন লঞ্চ করা হবে। আর ড্রোনটা যখন হেলিকপ্টার থেকে ছাড়া হবে, তখন ড্রোনটা তারপরে নিজের উইংটাকে এইভাবে খুলে দেবে, তারপরে চলতে শুরু করবে। তো এটি একটি দেশীয় এয়ার লঞ্চ এফেক্ট প্রোগ্রাম, অর্থাৎ আমি যেটা বললাম যে প্রথমে হেলিকপ্টার থেকে লঞ্চ করা হবে, লঞ্চ করার পরে তারপরে পাখা মেলে দেবে, তারপরে চলতে শুরু করবে। আর যেমন কামাকাজি ড্রোনের মতো, মানে আত্মঘাতী ড্রোন। আবার এটা আর কি নজর রাখার জন্য ব্যবহার করা হবে, সার্ভাইলেন্সের জন্য ব্যবহার করা হবে। পাল্লা রেঞ্জ কত কিলোমিটার পর্যন্ত যেতে পারবে? প্রায় 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। কত মিনিট পর্যন্ত নজর রাখতে পারবে কোনো এরিয়ার উপরে? প্রায় 30 মিনিট। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এগুলো নোট ডাউন করতে হবে। নেক্সট আমরা কিছু এমসিকিউ করে নেব। তো এখানে আগের দিনের কিছু এমসিকিউ ইনক্লুড করা হয়েছে, আর আজকের টপিকের উপরেও কিছু এমসিকিউ ইনক্লুড করা হয়েছে। তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক আবর্জনার স্তূপ সরিয়ে শহরকে পরিচ্ছন্ন করতে কোন কর্মসূচিটি চালু করেছে? আগের দিন আমরা ক্লাসে পড়েছি যে ড্র্যাপ, ডিআরএপি, ডাম্প সাইট রেমিডিয়েশন অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, ড্র্যাপ কর্মসূচির অধীনে কত সালের মধ্যে ভারতের শহরগুলো থেকে ডাম্প সাইট সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নেওয়া হয়েছে? সেপ্টেম্বর 2026, আমরা আগের ক্লাসেই পড়েছি। ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু এই বছরেই আর কি টার্গেটটা রয়েছে, ওই জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। 2025-26 অর্থবর্ষে ভারতের কোন খনির সংস্থাটি এক বছরে 50 মিলিয়ন টন আকরিক লোহা উৎপাদনের রেকর্ড করেছে? এনএমডিসি লিমিটেড। সমৃদ্ধ গ্রাম পাইলট প্রজেক্টের উদ্বোধন কোন গ্রামে হতে চলেছে? উমরি, মধ্যপ্রদেশে। সমৃদ্ধি কেন্দ্রগুলি কত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা গ্রামগুলিকে পরিষেবা প্রদান করবে? আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে 5 কিলোমিটার। একটি পিনাকা রকেট ব্যাটারি মাত্র 44 সেকেন্ডে কতগুলি রকেট নিক্ষেপ করতে সক্ষম? 72টি। সুজলগাঁও আইডি ভারতের কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অধীনে চালু করা হয়েছে? জল জীবন মিশন 2.0। ভীষণ ইম্পর্টেন্ট।
2026 সালে এক্সারসাইজ সি ড্রাগন কোথায় অনুষ্ঠিত হয়েছে? গোয়াম। কোথায় অবস্থিত? কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে এটি অবস্থিত। ডাক বিভাগ 17 মার্চ 2026 থেকে কোন নতুন প্রিমিয়াম পরিষেবাটি চালু করেছে? 24 স্পিড পোস্ট, যেখানে D+1 অর্থাৎ একদিনেই ডেলিভারি দেওয়া হবে। ভারত বিশ্বের কত শতাংশ নারকেল উৎপাদন করে প্রথম স্থান অধিকার করেছে? 30.37%। 2026 সালের স্টকহোম ওয়াটার প্রাইজ কে জয়ী হয়েছেন? কাভে মাদানি। আমরা আগের ক্লাসে পড়েছি, ভীষণ ইম্পর্টেন্ট, ইউনিক, তার কারণে সর্বকনিষ্ঠ। রপ্তানিকারকদের লজিস্টিক্স ঝুঁকি কমাতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক কোন বিশেষ প্রকল্পটি অনুমোদন করেছে? ঝুঁকি কমানোর জন্য রিসেন্টলি রিলিফ স্কিম চালু করা হয়েছে। ফ্লোটিং লিডার বয় সিস্টেমটি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুপ্রবাহ পরিমাপ করতে পারে? আজকের ক্লাসে করানো হলো যে 300 মিটার উচ্চতা পর্যন্ত। নেক্সট, পিস পাইপলাইন নামে পরিচিত গ্যাস পাইপলাইনটি কোন 3টি দেশের মধ্যে প্রস্তাবিত ছিল? ইরান, পাকিস্তান, ভারত। নাসা ঘোষিত পরমাণু শক্তিচালিত মহাকাশযানটির নাম কি? রিসেন্টলি নিউজে এসেছে স্পেস রিঅ্যাক্টর 1 ফ্রিডম, যেটা 2028-এ লঞ্চ করা হবে। ভারতীয় বায়ুসেনা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণযোগ্য কোন ড্রোন সিস্টেমটি তৈরির প্রকল্প হাতে নিয়েছে? বায়ুযান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালো করে শুনেছো এবং নোট ডাউন করেছো এবং কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেছো। এইরকমই আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আমরা চলে আসবো আবার পরের সপ্তাহে। থ্যাংক ইউ।